সো ভেক্টর লব্ধি, সো ভেক্টর লব্ধি বলতে কি বুঝি প্রথমে আমাদের এটা বুঝতে হবে। সো ভেক্টর লব্ধি বলতে বোঝায় মূলত ভেক্টরের যোগ। সো আমরা যেরকম স্কেলার রাশির যোগ করতে পারি, তাই না, যেরকম 10 আর 10 যোগ করলে 20 হয়, 5 আর 5 যোগ করলে 10 হয়। সো ভেক্টরও সেভাবে যোগ করা যায়, কিন্তু ভেক্টরের যোগফল আমার সেম ওয়েতে হয় না। কারণ কি, মানের যোগফল যতটা ইজি 10 আর 10 করলে 20 পাওয়া যায়, কিন্তু মানের সাথে যখন দিক থাকে তখন যোগফলটা আরও বেশি কমপ্লেক্স হয়ে যায়। সো এই ভেক্টর যোগের জন্য আমাদের অনেকগুলো রুলস আছে, সেগুলি হচ্ছে এই যে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র। আর এই ভেক্টর যোগের যে ঘটনাটা, এটাকেই বলা হয় মূলত ভেক্টর লব্ধি। সো আমরা দেখি আসলে ত্রিভুজ সূত্র কি বলে। আমরা খুব সাদামাটা একটা উদাহরণ দেখি। মনে করো তুমি এই এখানে দাঁড়ায় আসো এবং তুমি এই রাস্তা বরাবর এখানে গেলা, ঠিক আছে। তুমি প্রথমে এই ভেক্টর বরাবর সামনে গেলা, দেন পরবর্তীতে তুমি এই ভেক্টর বরাবর হেঁটে এখানে চলে আসলাম। ওকে, সো আমরা বুঝতে পারছি যে আমরা এই ভেক্টর বরাবর প্রথমে এক ভেক্টর বরাবর হাঁটছি, দেন আমরা আরেক ভেক্টর বরাবর হাঁটছি। সো এখন যদি তোমাকে বলে যে তোমার সরণ কত, কিভাবে তুমি বের করবা? সো সরণ মানে আমরা জানি, সরণ মানে হচ্ছে আমার আগে ছিলাম কই, আদিতে কই ছিলাম এইটা ম্যাটার করতেছে, আর শেষে কই আসি এইটা ম্যাটার করতেছে। আর নিট সরণ মানে বোঝায় আদি থেকে শেষের দিক। যে কোনো জায়গায় তুমি কোথা থেকে কোথায় গেছো ম্যাটার করে না, কেউ তোমার পথ দেখবে না, শুধু দেখবে তুমি আগে কই ছিলা, এখন কই আসো। সো আদি থেকে তোমার শেষের যে অবস্থান, এই দিকের যে ডাইরেকশন, সেটাই মূলত সরণ। সো সরণ একটা ভেক্টর রাশি। সো সরণের ক্ষেত্রে যে কনসেপ্টটা খাটতেছে, ভেক্টরের ক্ষেত্রেও সেম টু সেম কনসেপ্ট খাটবে। সো তুমি যদি দেখো যে একটি ভেক্টর এই বরাবর গেছে এবং আরেকটি ভেক্টর ঠিক এখান থেকেই শুরু হয়ে এই বরাবর গেছে, সো আলটিমেটলি এই দুটি ভেক্টরের যে লব্ধি হবে সেটা যাবে এই বরাবর। সো ত্রিভুজ সূত্র মূলত এটাই বলে। আচ্ছা, আমরা এখন দেখি যে আসলে ত্রিভুজ সূত্রের যে বইয়ের সংজ্ঞানটা কিভাবে করা হয়েছে। সো বইয়ের সংজ্ঞানটা হচ্ছে এরকম যে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে ভেক্টর, দুটি ভেক্টর মানেও দিকে থাকে, তবে তাদের লব্ধির মান হবে বিপরীত ক্রমে অপর বাহু বরাবর। খুব জটিল, আমরা একটু বুঝাই দিই। তোমাকে বলছে যে কোনো একটা ত্রিভুজের সন্নিহিত বাহু, এটা আর এটা সন্নিহিত বাহু না? সন্নিহিত বাহু মানে হচ্ছে পাশাপাশি দুটি বাহু যাদের হচ্ছে একটা কমন শীর্ষবিন্দু থাকে। সো সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে দুটি ভেক্টর, একই ক্রমে মানে হচ্ছে বোঝায় পাদবিন্দু। এটা কি পাদবিন্দু যেখানে উৎপত্তি হয়, এটা কি শীর্ষবিন্দু, দেন শীর্ষবিন্দু থেকে আরেকটা ভেক্টরের পাদবিন্দু শুরু হয়েছে, দেন শীর্ষবিন্দু শুরু হয়েছে। সো এটাকে বলা হচ্ছে একই ক্রমে, যে পাদবিন্দু শীর্ষবিন্দু, দেন পাদবিন্দু শীর্ষবিন্দু। ওকে, ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে যদি দুটি ভেক্টর থাকে, তবে তাদের লব্ধি, এই ভেক্টরের নাম এ, এই ভেক্টরের নাম বি সাপোজ। সো তাদের লব্ধি হবে এই যে ত্রিভুজটা আছে তার অপর বাহু বরাবর বিপরীত ক্রমে। সো এটা যাচ্ছিল এই বরাবর, অনেকটা বলা যায় তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা যাবে হচ্ছে আমার কাইন্ড অফ ক্লকওয়াইজ, ঠিক আছে। সো এই বাহুটা দ্বারা হচ্ছে মূলত আমার এ আর বি এর লব্ধি প্রকাশ করবে। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। সো ক্লিয়ার যে আমার যদি ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে পাদবিন্দু শীর্ষবিন্দু পাদবিন্দু শীর্ষবিন্দু একই ক্রমে যদি দুটি ভেক্টর থাকে, তবে তাদের লব্ধির মান হবে তৃতীয় ভেক্টর এবং বিপরীত ক্রমে। সো আই গেস আমরা বুঝতে পারছি। সো এই ত্রিভুজ বিধি কোথায় বেশি খাটে? যখন তোমার পর্যায়ক্রমিকভাবে ভেক্টর অ্যাপ্লাই করা হয়। প্রয়োগ করা হয় সো সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট হচ্ছে তখন যখন হচ্ছে পর্যায়ক্রমিকভাবে একাধিক ভেক্টর প্রয়োগ হয়। যেরকম এখানে একটা ভেক্টর শুরু হয়েছিল, একটা ভেক্টর শেষ, দেন যখনই শেষ হয়েছে তখন আরেকটা ভেক্টর শুরু হয়েছে, দেন আরেকটা ভেক্টর শেষ। তুমি একটা বাস্তব উদাহরণের কথা ভাবো। সাপোজ আমরা এই জিনিসটাকে একটু ছোট করে ফেলি। একটা বাস্তব উদাহরণের কথা যদি আমরা ভাবি, যে ধরো এটা একটা বাক্স। সো এই বাক্সটা আমরা প্রথমে ঠেলে এই বরাবর নিলাম, বাক্সটা কই যাবে? এখানে গেছে। দেন আমরা বাক্সটিকে ঠেলে আমরা এই বরাবর নিলাম। সো প্রথমে তুমি এই বাক্সটাকে ঠেলে এই বরাবর নিছো এবং তারপরে তোমার বন্ধু এই বাক্সটিকে ঠেলে এই বরাবর নিছে। সো আলটিমেটলি বাক্সটার সরণ কোন দিকে হবে? দেখো কোন দিকে হবে। বাক্সটা ছিল এখানে, গেছে এখানে। সো আলটিমেটলি নিঃসরণ হবে কোন দিকে? নিঃসরণ হবে ঠিক এই বরাবর। ওকে, এটা হচ্ছে আমার ত্রিভুজ বিধির একটা প্রয়োগ,
ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে ত্রিভুজ বিধি থাকা সত্ত্বেও আমরা কেন সামান্তরিক সূত্র আনতেছি বা সামান্তরিক সূত্রের দরকারটা কোথায়? সো দরকারটা হচ্ছে এখানে ত্রিভুজ বিধি মেইনলি ডিল করে হচ্ছে পর্যায়ক্রমিক ভেক্টর নিয়ে, কিন্তু আমার ভেক্টর তো সবসময় পর্যায়ক্রমিক নাও থাকতে পারে। যেরকম আমি এখানে প্রথম ঠেলছিলাম বা টানছিলাম এবং আমার বন্ধু পরে টানছিল, কিন্তু এমন তো হতেই পারে যে আমি আর আমার বন্ধু একসাথে বাক্সটা ঠেলতেছি বা টানতেছি। সো তখন হচ্ছে মূলত আমাদের সামান্তরিক সূত্র লাগবে। ওকে, সো আমরা এখন দেখি সামান্তরিক সূত্রটা আসলে কই থেকে আসলো বা কিভাবে কাজ করে। সো এই যে ত্রিভুজ, সো এই যে চিত্রটা আমরা আঁকলাম এটা মূলত কোন চিত্র বলো? দুটি ভেক্টর পর্যায়ক্রমিকভাবে থাকলে তাদের লব্ধি হয় তৃতীয় ভেক্টর বিপরীত ক্রমে, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র, তাই না? সো ত্রিভুজ সূত্রে আমাদের কি করতে হচ্ছে, একটা ত্রিভুজ দাঁড় করাতে হয়, দেন ওটার সাপেক্ষে আমার বাকি ক্যালকুলেশনগুলো হয় যে দুটি সন্নিহিত বাহু হচ্ছে আমার দুটি ভেক্টর নির্দেশ করে, আর একটা বাহু হচ্ছে আমার লব্ধি নির্দেশ করে, এরকম হচ্ছে কাহিনীটা। কিন্তু সামান্তরিক সূত্রে তাহলে কি দাঁড় করাইতে হবে? আমাদের একটা সামান্তরিক দাঁড় করাইতে হবে। সো সামান্তরিক কিভাবে দাঁড় করানো যায় দেখো তো। আমরা মনে করি এই যে ত্রিভুজ সূত্রের এই যে ভেক্টরটা আছে এটা কি মুক্ত ভেক্টর, আমরা ধরে নিলাম মুক্ত ভেক্টর বা স্বাধীন ভেক্টর, এদের মুভ করানো যায়, এদের স্থানান্তর করানো যায়। ওকে, সো এটা আমার এখানে চলে গেল, এটা একটু উপরে উঠায় দিই, ঠিক আছে? সো এখানে চলে গেল। এখন কথা হচ্ছে সামান্তরিক সূত্র বলে যে দুটি ভেক্টর কিন্তু সমবিন্দু হওয়া লাগবে। এই দেখো এখানে দুটি ভেক্টর সমবিন্দু হয়ে গেছে। সমবিন্দু মানে দুটি ভেক্টরের উৎপত্তি এক জায়গা থেকে হওয়া লাগবে, ঠিক আছে? দুটি ভেক্টরের পাদবিন্দুটা এক জায়গায় থাকা লাগবে। শীর্ষবিন্দু এক জায়গায় থাকলেও কাহিনী আলটিমেটলি একই হয়, কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে পাদবিন্দু এক জায়গায় থাকতে হবে। ওকে, সো এই যে দুটো ভেক্টর যেহেতু পাদবিন্দু একই জায়গায় আছে, তার মানে সামান্তরিক শর্তের প্রথম যে শর্তটা সেটা ফুলফিল হয়েছে, যে সমবিন্দু, আচ্ছা এটা আমরা এখানে লিখি, দাগ দিয়ে লিখি, সমবিন্দু ভেক্টর। তো আমরা এই জিনিসটাকে একটু সবুজ কালি দিয়ে বোল্ড করে দিলাম, এটাকে এখানে হবে হচ্ছে সমবিন্দু ভেক্টর, আর এখানে ছিল কি পর্যায়ক্রমিক। পর্যায়ক্রমিক বা একই ক্রমের ভেক্টর বলা যেতে পারে। আচ্ছা, একই ক্রমের ভেক্টর, একই ক্রমের ভেক্টর। সো এই দুইটা শর্ত আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, দেন আমরা আবার এখানে ফিরে আসি যে আমাদের সামান্তরিক সূত্র বলে যে এরকম যদি হয় যে তুমি দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের সন্নিহিত বাহু আকারে প্রকাশ করতে পারতেছো। ওকে, দুটি সামান্তরিকের সন্নিহিত বাহু আকারে প্রকাশ করতে পারতেছো, তবে আগে সামান্তরিকটা কমপ্লিট করো। সো কমপ্লিট করার পর যদি তোমার দুটি সন্নিহিত বাহু দ্বারা এই ভেক্টরগুলোকে প্রকাশ করা যায়, তবে কর্ণ দ্বারা প্রকাশ হবে তার লব্ধি। এটাই সামান্তরিক সূত্র। যদি দুটি ভেক্টর সমবিন্দু ভেক্টর হয়, তবে তাদের দ্বারা যে সামান্তরিক ক্ষেত্র বানানো পসিবল বা যে সামান্তরিক আঁকা পসিবল, তার কর্ণই হবে তাদের লব্ধির মান। ওকে ওকে, তাহলে আমরা এই যে দেখি, এই যে আমাদের দুটি সন্নিহিত বাহু, তার কর্ণ হচ্ছে লব্ধির মান। এটাকে যদি আমরা নাম দিই এ, এটাকে নাম দিতে পারি বি, সো এটা হয়ে যাবে এ প্লাস বি। তবে কনফিউজ হওয়া যাবে না, কর্ণ কিন্তু দুটা, লালটাও কিন্তু কর্ণ, লালটা না। কোন কর্ণটা লব্ধি প্রকাশ করবে? যে কর্ণটা এই যে সমবিন্দু আছে, যে কর্ণটা এই যে সমবিন্দুর সাথে রিলেটেড, সেই কর্ণটা দিয়ে হচ্ছে আমার লব্ধি প্রকাশ হবে। যে সমবিন্দুতে দুইটা ভেক্টর আছে, সেই সমবিন্দু দিয়েই হচ্ছে লব্ধি যাবে। এটাই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখি, এই সেম টাইপের এক্সাম্পল, যে সামান্তরিক সূত্র হইলে এটা আসলে ব্যাপারটা কিভাবে ডিল করা হতো। সো আমরা ধরে নিই একটা বাক্স ঠেলা হচ্ছে। কে কে ঠেলতেছি আমি আর আমার বন্ধু। আমি ঠেলতেছি এই বরাবর, আমার বন্ধু ঠেলতেছে কোন বরাবর? এই বরাবর।
ওকে, সো আমি ঠেলতেছি এই বরাবর, আমার বন্ধু ঠেলতেছে ওই বরাবর। সো আলটিমেটলি বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা কি এই বরাবর যাবে, আমার দিকে যাবে, নাকি বস্তুটা আমার বন্ধু বরাবর যাবে? নর্মালি ভাবো, যদি তুমি সাপোজ ধরো যে এখানে একটা বাক্স আছে, তুমি ঠেলতেছো এই বরাবর, তোমার বন্ধু ঠেলতেছে এই বরাবর, বাক্সটা কি তোমার বরাবর যাবে নাকি তোমার বন্ধুর বরাবর যাবে? কারো বরাবরই যাবে না। কারণ কি? কারণ বাক্সটার সাথে কারো খুব ভালো সম্পর্ক না, তাই না? সো আলটিমেটলি বাক্সটা যাবে মাঝ বরাবর। তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো, তোমরা একটা প্র্যাকটিক্যাল করে বাসায় দেখতে পারো যে তুমি যখন দুই সাইড থেকে দুটি বাক্স টানা হয়, বাক্সটা মাঝের কোনো অ্যাঙ্গেল বরাবর যায়। যদি দুই সাইড দিয়ে বাক্স যদি সমান বলে টাঙা হয়, ঠিক মাঝ বরাবর যায়। এখানেও সেম কাহিনী ঘটবে, বাক্সটা আসলে যাবে এই বরাবর। তো বাক্সটা হচ্ছে এখানে চলে যাবে। সো আলটিমেটলি তুমি যদি পর্যায়ক্রমিকভাবে করতা, তাহলেও তোমার যে ঘটনা ঘটতো, তুমি সামান্তরিক সূত্র দ্বারা করলেও সেম ঘটনাই ঘটতেছে। পর্যায়ক্রমিকভাবে করলে তোমার প্রথমে বাক্সটা এখানে যাইতো, দেন এই সেকেন্ড বার টানার কারণে বাক্সটা ওখানে যাইতো। কিন্তু যেহেতু তুমি সামান্তরিক সূত্র দ্বারা করতেছো, সেহেতু তোমার লব্ধির মানটা একবারে আসতেছে, যে বাক্সটা ডাইরেক্টলি চলে যাচ্ছে।